আমি ছেলের মুখের দিকে তাকাই আমি যে একটু সস্থিরতা ছিলাম সেইটুকু এখন অস্থিরতার ভিতরে আছি। বিচার চান কিনা? বিচার তো অবশ্যই। তাকে এভাবে অতর্কিত হামলা করা এটা মানুষের কাজ না। এখন পর্যন্ত প্রশাসনের দিকে কি পদক্ষেপ নিছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিছে, তারপরে প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিছে এটা তো আমরা জানি না। পদক্ষেপ নেবে তারা। সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না, তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে এবং গতকালকে তার হেড ইঞ্জুরি সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাবঅ্যারাকনয়েড স্পেসে আর যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তির জন্য অ্যাডভাইস দিয়েছে এবং সেই স্ক্যাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে। দর্শক, নুরুল হক নূর হাসপাতালে আইসিইউতে ঢাকা মেডিকেল কলেজের, সেটা আমরা সবাই জানি। তার অবস্থা কি সেটা নিয়ে দোটানার সৃষ্টি হয়েছে। নুরুল হক নূরের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে গিয়েছিল তার বাবা এবং সেখানে গিয়ে হাউমাউ করে কেঁদে পড়ে, কান্নায় ভেঙে পড়ে এবং একজন অসহায় বাবা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তার সন্তান তাকে দেখতে গিয়ে কোনোভাবেই সহ্য করতে পারার কথা নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গতকাল ভিপি নুরুল হক নূরের ওপরে সেনাবাহিনী পুলিশ যেভাবে লাঠিচার্জ করে, যেভাবে পেটায় ভিপি নূরকে, যেভাবে আহত করে, সেটি আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদে সারা দেশ এখন রীতিমতো তোলপাড়। প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে আমরা জানার চেষ্টা করব যে ভিপি নুরুল হক নূরের বাবা তিনি কি বললেন সন্তানের ওপর হওয়া এই হামলার প্রতিবাদে। ভিপি নুরুল হক নূরের বাবা বলছে, রক্ষক যখন ভক্ষক হয় তখন আর কিছুই বলার থাকে না। যারা নিরাপত্তা দেবে তারাই যদি এভাবে লাঠিচার্জ করে আমার সন্তানকে আহত করে দেয়, ভিপি নূরকে যদি মৃত্যুশয্যায় পাঠিয়ে দেয়, তাহলে বিচার আর কার কাছে দেব? প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে, কি নেবে আমি জানি না। তবে ভিপি নূর আমার সন্তান, আমার কলিজা কেঁপে উঠেছে যখন তার এই অবস্থা দেখেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নুরুল হক নূরের ওপরে হওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে তার বাবা কি বলল আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন। আমি ছেলের মুখের দিকে তাকাই আমি যে একটু সস্থিরতা ছিলাম সেইটুকু এখন অস্থিরতার ভিতরে আছি। বিচার চান কিনা? বিচার তো অবশ্যই। কারণ এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এত বড় একটা দুর্ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে নাই, যে একটা রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের সে চেয়ারম্যান তাকে এভাবে অতর্কিত হামলা করা এটা মানুষের কাজ না। এবং সেখানে দেখা গেছে পুলিশ, আর্মি এবং ওই জাতীয় পার্টির লোকজন, তারপর কিছু অনুপ্রবেশকারী সবাই একত্রিত হইয়া তাকে এভাবে তার উপরে হামলা করছে। এই হামলা আমি এর তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং এটা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো এর জন্য সমুচিত শিক্ষা দিয়ে এদের বিচার করা হয় এই বাংলার মাটিতে। যদি এই বিচারই না হয় তাই বাংলার মাটিতে অনেক কিছু ঘটে যাবে। কারণ যেই দেশের কোনো প্রশাসন কোনো একটা দলের সাপোর্ট করে খামাখা, এবং যেই দেশের অন্তর্বর্তী সরকার একটা দলের সাপোর্ট করে, সেই দেশের মানুষ কিভাবে ওই দেশে বসবাস করে, এটা খুব মর্মান্তিক বিষয়। সেহেতু এখন সে ভালো হোক, আমি এইটাই কামনা করি। তারপরে এটা নিয়ে সরকারের কাছে তো তার দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এখন আর স্বরাষ্ট্রমন্ত্রী তারা এটা কি করে এটা দেখা যাবে সামনে। আমি আরেকটা কথা বলবো, এই বৈষম্য বিরোধী দল আজকে বাংলাদেশের তারা একটা বড় দল। এই শুধু এটা বৈষম্য বিরোধী দল শুধু ছাত্ররা করে নাই, আপামার জনসাধারণ, সারা বাংলাদেশের মানুষ, আলেম ওলামায়, কামার কুমার, ঋষি তাঁতি সবাই 5 তারিখে নামছে। অতএব এই 5 তারিখের জুলাই অভ্যুত্থানে সবার সম অধিকার আছে। সেই ক্ষেত্রে এত বড় একটা
সমস্যার ভিতর দিয়া দেশ একটা জায়গায় আসিয়া পড়ছে, সেইখানে পুনরায় এটা পুনরাবৃত্তি হইতেছে। এটা খুব দুঃখের বিষয়। আমার মনে হয় এরা কোনো কূটনৈতিক কৌশলের কারণে হয়তো আমাদের দেশের হোক বাইরের হোক যে কোনো একটা কুমন্ত্রণার ভিতর দিয়া এটা হয়েছে, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আমি এই হামলার তীব্র নিন্দা এবং এই এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা এখন পর্যন্ত প্রশাসনের দিকে কি পদক্ষেপ নিছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিছে, তারপরে প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিছে, এটা তো আমরা জানি না। পদক্ষেপ নেবে তারা, এটা তাদের নেওয়ার কথা, এবং তারা কি নিছে এটা আমরা জানি না। আসলে ভিপি নূরকে দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব। কারণ যে জুলাই আন্দোলনে যে ভিপি নূর অ্যারেস্ট হয়েছিল সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল। সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না, তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে। এবং গতকালকে তার হেড ইঞ্জুরি সেটা নিউরো সার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ, সাবঅ্যারাকনয়েড স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন। এবং সেই স্কাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার, তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়ে আমি অ্যাজ এ ডক্টর হিসেবেই আইসিইউর যে ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজাল আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। এবং সে যে তার যে স্বাভাবিক যে চলাচল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল, পরবর্তীতে বলতে পারবেন যে চিকিৎসা সেটির জন্য। তবে সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত, কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভরা চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। এবং তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারাও জানেন, তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতাধীন আনা উচিত। এবং না, এটা পরিকল্পিতভাবে বা কি হয়েছিল ভিপি নূরকে চিনে না, ওইখানে যারা ওইখানে দায়িত্বে ছিলেন তারা সকলেই ভিপি নূরকে চিনেন। এবং ভিপি নূরের সাথে, ভিপি নূরের ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, কারণ ভিপি নূর যেদিন অ্যারেস্ট হয়েছিল সেই জুলাই আন্দোলনে ওই ভোর রাত্রে তার ওয়াইফের সাথে আমার কথা হয় এবং আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব, আমাদের দলের মহাসচিব তিনি কিন্তু তখন তাৎক্ষণিক সকালবেলা একটি ব্রিফিং করেছিলেন, আপনাদের মনে আছে, আমি তাকে ইনফর্ম করেছিলাম। সেই জুলাই যোদ্ধা নূর এখন বিছনায় আইসিইউতে শয্যাশায়িত এবং তার যে তার ওয়াইফ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা করছেন এবং ডাক্তারও আমি বলে এসেছি যে যতটুকু পারেন যে তাকে সর্বোচ্চটুকু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং আমার পাশে যে নিউরো সার্জন ডাক্তার জাহিদ তিনিও আছেন, জাহিদ রায়হান, তিনি প্রফেসর জাহিদ রায়হান, তিনিও নিউরো সার্জন, তিনিও আমার সাথে ছিলেন ওইখানে, তিনিও দেখে এসেছেন। দেখেন, আমি এই যে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে এখানে এসেছি, আমি এজ এ ডাক্তার এটা আমার একটা দায়িত্ব বোধ থেকে, যেহেতু আমি নিজেও জুলাইতে নুরুর সাথে অ্যারেস্ট হয়েছিলাম এবং আমার মনে হয়েছে যে একটা দায়িত্ব জ্ঞান থেকে এখানে নুরুর পাশে দাঁড়ানো উচিত। তার মাথার যে রক্তক্ষরণটা হয়েছে এবং ওনার স্কালবেস ফ্র্যাকচার বলা হয়, নেজাল বোন ফ্র্যাকচার, এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইনজুরি। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড, এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস, সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম, যেখানে 135 থেকে 45 থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে 121 ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না, আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন। আমাদের স্বাস্থ্য বিষয় সম্পাদক সাহেব আসছেন, এটাকে আরও পটেনশিয়েট করবে। এখানে একটা বোর্ড করা হয়েছে, বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক, ওনার সার্ভিসের ব্যাপারে কোনো সমস্যা নেই। উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না।
দর্শক, নুরুল হক নূর হাসপাতালে আইসিইউতে ঢাকা মেডিকেল কলেজের, সেটা আমরা সবাই জানি। তার অবস্থা কি সেটা নিয়ে দোটানার সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে দেখতে যাচ্ছেন, কিন্তু ডাক্তাররা তার ব্যাপারে খুব একটা যে সুখকর তথ্য দিচ্ছেন সেটা মনে হচ্ছে না। নুরুল হক নূরের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হচ্ছে। আজকে সেই উত্তপ্ত রাজনীতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা আবারও সংলাপের আয়োজন করেছেন। বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা বসবেন, তারপরে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও বসবেন। তার মানে হচ্ছে যে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে, এবং সেই ভীতিকর পরিবেশ কিভাবে তৈরি হলো সেই আলোচনাও বিভিন্নভাবে চলছে। কিন্তু আমরা স্পেসিফিকলি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে নুরুল হক নূরের আঘাতটা কতটা গুরুতর, হাসপাতালে তার ঠিক এই মুহূর্তে কি অবস্থা, সর্বশেষ ডাক্তাররা কি বলছেন, কোন দিকে যেতে পারে পরিস্থিতি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসপাতালে নুরুল হক নূর, তাকে রক্তাক্ত হতে দেখা গেছে। একটি স্পেসিফিক ভিডিও আমার চোখে পড়েছে, যখন তাকে মানে বেদম প্রহার করা হয়, মানে তার সর্বাঙ্গে আঘাত করা হয়েছে, এটা মোটামুটি দেখা গেছে। এবং সেই লাঠির বাড়ির মধ্যে তার মাথাতে বাড়ি লেগেছে, তার মুখমণ্ডলে বাড়ি লেগেছে, নাকে বাড়ি লেগেছে, এবং সর্বশেষ তিনি যখন সর্বশেষ বাড়িটাই সম্ভবত নাকের উপরে লেগেছিল, বাড়িটা খেয়ে তিনি যখন পড়ে যান, একটা ভিডিওতে দেখলাম যে সেই একেবারে এক সেকেন্ডের ন্যানো সেকেন্ড বলা যায়, এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগ সময়ের মধ্যে একটা মানে তার নাকের ভেতর থেকে অনেক রক্ত ছুটে রাস্তার পাশে যে জায়গায় তিনি ছিলেন সেই জায়গায় পড়লো। তার মানে হচ্ছে যে অনেকটা মানে যে কোনো পশু জবাই করলে প্রথম রক্ত যেভাবে বের হয় সেরকম অবস্থায় তার হয়েছিল। তার মানে হচ্ছে যে বলা যায় যে সর্বশেষ আঘাতটাতেই তার নাকের হাড় হয়তো ভেঙে গিয়েছিল, এবং সেখান থেকে প্রচুর রক্তপাত হয়েছে। ডাক্তার কি বলছে? প্রথমে তাকে ইসলামীবাগ হাসপাতালে নেওয়া হয়েছিল কাকরাইলে, কিন্তু তারা সেখানে তাকে রাখেননি। এক্সরে করে ডাক্তাররা বুঝেছেন যে এখানে কোনোভাবেই তাকে রাখা ঠিক হবে না, সেই কারণেই ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু ঢাকা মেডিকেলে প্রথমে বলা হয়েছিল যে 24 ঘন্টা আইসিইউতে থাকবে, অবজারভেশনে থাকবে। পরবর্তীতে গত রাতে আবার ডাক্তার যেটা বলেছেন সেটা হচ্ছে যে আরও 36 ঘন্টা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। তার আগে পর্যন্ত বলা যাবে না যে তিনি আশঙ্কা মুক্ত কিনা। তার মানে হচ্ছে যে আরো 36 ঘন্টা ডাক্তার মনে করছেন যে তিনি এখনো আশঙ্কার মধ্যে রয়েছে। কি এমন হলো যে তার মানে অবস্থা আশঙ্কাজনকই থাকবে? ডাক্তারের তথ্য মতে জানা গিয়েছিল যে তার জ্ঞান ফিরেছে, তিনি বিভিন্ন জন দেখা করতে গিয়েছেন, তাদের সঙ্গে কথাও বলেছেন, কিন্তু তারপরেও ডাক্তার তিনি আশঙ্কামুক্ত এটা বলছেন না। এর কারণ হচ্ছে ইন্টারনাল ব্লিডিং, মস্তিষ্কেও ব্লিডিং হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এমন কথা ডাক্তাররা বলেছেন। স্পেসিফিকলি ডাক্তাররা যেটা বলছেন গত রাতে যেটা বলেছেন, সেই ব্যাপারটা একটু গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। এখন টেলিভিশন তারা জানাচ্ছে আরও 36 ঘন্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নূর। সেখানেই একটা পর্যায়ে বলা হচ্ছে যে নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ডাক্তারদের মতে আগামী 36 ঘন্টা তিনি আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন। এই সময়ের মধ্যে তার মস্তিষ্ক, স্নায়ু ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করবেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা তারা গ্রহণ করবেন। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন নূরের মাথায় গুরুতর আঘাত লেগেছে, এছাড়াও তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এটা একটা বড় ব্যাপার। স্পেসিফিকলি এই প্রথম জানা গেল যে তার নাক, যেটা বললাম প্রথমে যে নাকের হাড় ভেঙে গেছে, ডাক্তাররা নিশ্চিত করছে যে তার চোয়ালের হাড়ও, মানে লাঠির বাড়িতে তার চোয়ালের হাড়ও ভেঙে গেছে। সেটা তার জন্য বড় যন্ত্রণাদায়ক হবে হয়তো আগামী বেশ কিছুদিন। এবং তারা বলছেন যে মস্তিষ্কেও হালকা রক্তক্ষরণ দেখা যাচ্ছে, অর্থাৎ এই পর্যায়ে এসেও তার মস্তিষ্কের রক্তক্ষরণ দেখা যাচ্ছে, যেটা খুব একটা সুখকর কথা নয়। কারণ মস্তিষ্কের রক্তক্ষরণ কিন্তু ভয়াবহ একটা ব্যাপার। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে যে কোনো মানুষের তাৎক্ষণিকভাবে যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমরা প্রত্যাশা করব সেরকম দিকে যেন ঘটনাটা না যায়। তার চিকিৎসা সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন, এটা জানানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। তার মানে তার এই আঘাতকে কেন্দ্র করে রাজনীতি যেমন উত্তপ্ত হচ্ছে, আমরা দেখেছি গতকালকে
আবারও জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আক্রমণ করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে সারা দেশে অন্তত জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে সারা দেশে অন্তত প্রায় 6টি জেলায় জাতীয় পার্টির কার্যালয় ভেঙে ফেলা হয়েছে। রংপুরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ মুখোমুখি অবস্থান করছে, পাল্টাপাল্টি কর্মসূচি তারা দিয়েছে। রংপুরে জাপার নেতা বলেছেন যে জাতীয় পার্টির অফিস ভাঙতে গেলে যে ভাঙতে যাবে তাদের হাড় ভেঙে দেওয়া হবে। এরকম উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। আবার জাতীয় পার্টির পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে তারা জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে আমি নামাজ পড়ে নূরের জন্য দোয়া করব, এরকম ব্যাপারও বলেছেন। ব্যাপারটা খুব চমক লাগানো ব্যাপার। আবার জাতীয় পার্টির অন্য নেতারা বলেছেন যে নূরের এই আঘাতটা তার নিজের কর্মফল, সে যে কাজ করেছে তার কর্মফল সে নিজে ডেকে এনেছে। এরকম মতামত আমরা শুনছি, রাজনীতিতে বহু মতামত শুনছি। কিন্তু নূরের এই পরিস্থিতিটা যদি খারাপ দিকে যায়, আমরা প্রত্যাশা যেটা করি না সেই দিকে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতির যে অস্থিরতা, সেই অস্থিরতা কোন দিকে যাবে সেটা অনুমান করাটাও দুঃসাধ্য। আমরা প্রত্যাশা করব যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে পুনরায় তিনি রাজনীতিতে ফিরবেন। তাকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, বহুভাবে অনেকেই সমালোচনা করেন, কিন্তু বিতর্কের পরেও তিনি যেহেতু বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং তরুণ রাজনীতিবিদ, ডাকসু থেকে উঠে এসেছেন, 18 কোটা আন্দোলন থেকে উঠে এসেছেন। এক সময় যদিও তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, ছাত্রলীগ থেকেই এসেছেন, যে সমালোচনাটাও রয়েছে তাকে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতাদের ব্যাপারেও যে সমালোচনাটা রয়েছে যে একসময় সবাই ছাত্রলীগ করতো, তারপরে এসে বিদ্রোহ করে আওয়ামী লীগ ছাত্রলীগের বিপক্ষে গিয়েছে। তো বিদ্রোহ তো যে কোনো সময় যে কেউ করতেই পারে। একটা সময় 71-এর আগে থেকে 71-এর পর 75 পর্যন্ত তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ করতো। তো তারপরে আমরা দেখলাম যে বিএনপি যখন গঠিত হলো তখন তো আওয়ামী লীগ থেকে অনেকেই বিএনপিতে চলে এলেন। তারপরে জাতীয় পার্টি যখন গঠিত হলো তখন তো আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে অনেকেই জাতীয় পার্টিতে আসলেন। এরকম ঘটনা এখনো আমরা দেখছি। এবি পার্টি যেটা গঠন হয়েছে সেটা জামাত থেকে গঠন হয়েছে বলে শোনা যায়। এনসিপি যেটা গঠিত হয়েছে সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের লোকদের নিয়েই এখন তৈরি করা হয়েছে। এটাই রাজনীতির নিয়ম। অতীতে অনেক কিছুই করবেন, এখন পরিবর্তিত হবে, সেটাই নিয়ম। সে যাই হোক, ভিডিও বাড়াতে চাই না। আমরা প্রত্যাশা করব খুব দ্রুত নুরুল হক নূর সুস্থ হয়ে যাবেন এবং এই প্রেক্ষাপটে রাজনীতি আর অস্থিরতার দিকে যাবে না। দর্শক, আপনার কি মতামত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশে গতকাল একটি নাটক হলো। ওই নাটকে নায়ককে পুলিশ বেদম পিটানোর পর তিনি আহত হলেন, নিহত হওয়ার কাছাকাছি গেলেন, কিন্তু নিহত হলেন না। এটা অনেকটা নাটকের মতো। কেন নাটক বলছি দেখেন, এর আগে মব কালচার সৃষ্টি যারা করেছে তাদের কাউরে কিন্তু পুলিশ পিটায়নি। মব কালচারে পুরো দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলাদেশের এখনের অবস্থান যদি আপনি আন্তর্জাতিকভাবে পর্যালোচনা করে দেখেন, সোমালিয়া, ইউগান্ডা, তানজানিয়া, ওই রকম রাষ্ট্রের যে ল অ্যান্ড অর্ডার যে মানদণ্ডে আছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার তার চেয়ে নিচে চলে গেছে। কারণ এখানে আপনি দুষ্টকে দমন করা হয় না, সৃষ্টকে লালন করা হয় না। এখানে দুষ্টকে লালন করা হয় আর সৃষ্টকে জেলে পুরে দেওয়া হয়। আপনি যদি দেখেন যে 2 দিন আগে যে ঘটনাটি ঘটল, দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী, দেশের খ্যাতিমান প্রফেসর, দেশের খ্যাতিমান সাংবাদিক, মুক্তিযোদ্ধা, তাদেরকে মব গিয়ে আক্রমণ করলো। আর পুলিশ বলল কেউ যদি মামলা না করে তাহলে সেটার বিচার করতে পারবে না, পুলিশ কোনো মামলা নিতে পারবে না। আর তাদের বিরুদ্ধে, প্রতিষ্ঠিত এইসব মানুষের বিরুদ্ধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করলো। এই যে বুদ্ধিভিত্তিক বেশ্যাভিত্তি একটা দেশে সৃষ্টি হয়েছে, তার সূত্রপাত করেছিল এই নুরা পাগলা। অর্থাৎ বাংলাদেশকে ডিরেইল করার যে চক্রান্তটি প্রথমে শুরু হয়েছিল ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়ে। আপনারা জানেন যে মোসাদের টাকার ইতিহাস বাংলাদেশের সমস্ত পত্রিকা, আন্তর্জাতিক মিডিয়াতে, গণমাধ্যমে এসছে যে নুরা পাগলা প্রথমে মোসাদের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশ যে সরকার, স্থিতিশীল একটি সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ শুরু করে 2018 সালের পর থেকে। তারপর আস্তে আস্তে এই খেলাটা আর নুরা পাগলার হাতে থাকেনি, এটা নানান পথ পরিক্রম করে অন্যদিকে চলে গেছে। এই নুরা পাগলাই হচ্ছে যে ভারত বিরোধী যে শক্তি আছে, সেই শক্তিকে আবার নতুন করে চাঙ্গা করে তোলার মূল হোতা। এখন যদি কেউ বলে এই নুরা পাগলার পিটানোর পিছনে ভারতের কোনো জেমস বন্ডের হাত আছে, তাহলে কি আপনি অস্বীকার করবেন বা আমি অস্বীকার করব?
আমার কাছে তার কোনো প্রমাণ নেই। তবে বিজ্ঞজনেরা বলেন এই ইউরোপের ফ্রান্স দেশে কি নাকি একজন লোক বাস করে, তিনি নাকি রয়ের এজেন্ট। তিনি নাকি 2-3 দিন আগে নুরাগ পাগলাকে দেখে নেবেন বলে একটি সতর্কবাণী দিয়েছিলেন, একটি ব্যাদ বাণী দিয়েছিলেন। তার সে বাণীটি ফলে গিয়েছে 3-4 দিনের মাথায়। এর কারণটা কি আপনারা বুঝতে কি কষ্ট হচ্ছে? যে সাপকে বলছে, মানে যিনি সাপ তিনি ওজা। এখন নুরুকে বলল, তুমি তো বলো যে তুমি বড় শক্তিধর, তুমি আন্দোলনের স্টেক হোল্ডার। আমার সোনার ছেলেরা তো যেখানে এখানে মব করছে, মব করে হয় মানুষ মারছে, আর যদি মব করে মানুষ না মারতে পারে অন্তত টাকার থলি নিয়ে চলে আসতেছে। তো এরকম সোনার ডিম পাড়া হাঁসদের সাথে তোমাকে আমি একসাথে দেখবো, এর কারণটা কি? এর তো কোনো কারণ থাকতে হবে। তো কারণ হিসেবে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম। অ্যাসাইনমেন্টটা কি? যে জাতীয় পার্টির যে কার্যালয়টি ঢাকাতে আছে বিজয়নগরে, সেটি তোমাকে ভাঙতে হবে এবং সেখানে মব সৃষ্টি করতে হবে। জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে পিটিয়ে সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাস। নুরু বললেন, রাশেদ বললেন এটা তো কোনো ব্যাপারই না, 1-2 ব্যাপার। যদি আওয়ামী লীগের কথা, জামাতের কথা বা বিএনপির মতো দলের কথা বলতেন তাহলে হয়তো মনে কাঁপুনি আসতো, কিন্তু বিএনপির না, আওয়ামী লীগও না, জামাতও না, এটা জাতীয় পার্টি, ছোট্ট একটা দল, থাবড়াইয়া বাইর করে দেবো, এই চিন্তা ভাবনা করে নুরু তার মব বাহিনী নিয়ে গেলেন। এদিকে দিয়ে আসিফ নজরুল সার সেনাবাহিনী এবং পুলিশকে বলল, দেখো আমরা এখন পরীক্ষা নিচ্ছি, তোমাদের শক্তি বেশি না নুরুর মবের শক্তি বেশি। যদি নুরুর মব যদি টিকে যায় তাহলে তোমরা আউট, আর যদি নুরুর মবের শক্তিকে তোমরা যদি পরাজিত করতে পারো, সোয়া দিতে পারো, তাহলে তোমরা ইন। খেয়াল করে দেখেন, তারা ওজা, আবার তারা সাপ পুড়ে, তারাই সাপ পালে। তো তারা কি করছে? নুরুকে দিক দিয়ে অ্যাসাইনমেন্ট দিল, জাতীয় পার্টির অফিসে গিয়ে তুমি মব সৃষ্টি করো, আর পুলিশ আর আর্মি বাহিনীকে বলল যাও তাদেরকে সোয়া দেওয়ার ব্যবস্থা করো। নুরুকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। আপনারা জানেন গত বছর বিএনপি চেয়ারপারসনের, মানে ভাইস প্রেসিডেন্ট, এখন ধরি বিএনপির চেয়ারপারসনে ধরেন খালেদা জিয়া এখন অ্যাক্টিভ নেই, তারেক রহমান সাহেব যদিও প্রবাসে, তিনি এখন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন। তো তিনি বলেছিলেন যে 10 মিনা গলাচিপ 10 মিনা অঞ্চল, যেটা বরিশালের, যেখান থেকে গোলাম মাওলা রনিকে বিএনপি আগের বার নমিনেশন দিয়েছিল, সেখান থেকে বিএনপির নেতা নেত্রীদেরকে বলে দেওয়া হয়েছে ওখান থেকে নুরুকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। অর্থাৎ নুরু বিএনপির একটি বি টিম হিসেবে কাজ করছিল, কারণ ওই সিগন্যাল থেকে আমরা বুঝেছিলাম। তখন এখন নুরুকে দিয়ে হয়তো বিএনপি তার পারপাস সার্ভ করাবে, এরকম একটা ধারণা এনসিপি এবং জামাতের মধ্যে ছিল। তো এখন সরকার যেটা আছে এটা মূলত এনসিপি এবং জামাতের সরকার। বিএনপির কিন্তু সেরকম শক্ত কোনো অবস্থান নেই। বিএনপিকে ভালোবাসে 2-4 জন লোক আছে, কিন্তু তারাও খুদকুড়ার লোভে তারাও কিন্তু তাদের প্রভু বিএনপির নাম ভুলে গেছে। তো নুরু এই পারপাসটা সার্ভ করছিল। এখন নুরুকে যদি পিটিয়ে দেওয়া না যায় তাহলে এনসিপি এবং জামাতের শ্রেষ্ঠত্ব কিভাবে প্রমাণ হবে? তারেক রহমানকে তো একটা ভয় দেখাতে হবে যে তোমার যে এজেন্ট তাকে পিটাইয়া আমরা তোমাকে মেসেজ দিলাম, তুমি যদি 800 তোমাকেও কিন্তু এভাবে পিটানো হবে। সেই জন্য নুরুকে পিটানোটা নানান দিক থেকে প্রয়োজন তাদের ছিল। কাদের? এই বর্তমানে যে অবৈধ ইউনূস সরকার আছে তাদের। নুরুকে পিটানোর জন্য 1 নম্বর হচ্ছে কিরাকি যারা আছে, কিরাকিরা ভারতের যে র আছে, রয়ের এজেন্ট, এই রয়ের মাধ্যমে কে জানি কোনো জেমস বন্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল কিনা এই নুরুকে পিটানোর বাহিনীর সাথে, হলে হতেও পারে। এই কিরাকির একটা মিশন। দ্বিতীয় হচ্ছে জামাত এবং এনসিপি, আসিফ নজরুল এবং ইউনূস গং চিন্তা করেছেন যে বিএনপি যদি মাঠে চলে আসে, তারেক জিয়া যদি মাঠে চলে আসে, সে যদি নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশে বিএনপিকে চাঙ্গা করে দিতে পারে, তাইলে তার যে মব বাহিনী এনসিপি, তার যে বাটপার সিটিং বাহিনী, এই যে হাসনাত, তারপরে সার্জিস, তারপরে ওই যে নোয়াখালীর দিনে দিনে বিল্ডিং তুলে ফেলছে যে ওটা, হান্নান মাসুদ, এই যে মব বাহিনী, এই মব বাহিনীর তো বেল শেষ। কারণ তাদের কথায় তখন আর পাবলিক মোবিলাইজ করবে না। সামনে নির্বাচন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তুলে করে ফেলবে। সেই জন্য চাচ্ছে যে বিএনপির নেতা জানে বাংলাদেশে আসতে না পারে। এই জন্য তার যে এজেন্ট, তারেক জিয়ার এজেন্ট হলো কিন্তু নুরু। নুরুকে পিটাইয়া তারেক জিয়াকে দেখাই দিল তুমি কি তোমার এজেন্টকে মাটিতে শোয়া দিছি। দেখেন একসাথে কয়টা কাহিনী
এখানে। তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা, এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান। আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি, তাকে পিছনে পেলে যায় না, তাকে গুলি করে শুট করা হয়। এখন নুরু হচ্ছে আহত সৈনিক, ওই যুদ্ধের আহত সৈনিক, তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে। নুরুকে দিয়ে শুরু, কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার যে প্রথম যে প্রস্তাব, সেটা কিন্তু নুরু তুলেছিল। এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেশিবাদী সংগঠন, এটাকে ব্যান করতে হবে। এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলেছিল। আজকে নুরুর জন্য অনেকেরই মায়া হচ্ছে, কিন্তু গতকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 7 জন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে। তাদেরও সন্তান আছে, তাদেরও স্ত্রী আছে, তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ কেউ 19-20 বছরের ছেলে, তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সৎভাবে সৎকার করার জন্য আত্মীয় স্বজনকেও কাছে ভিড়তে দেওয়া হয়নি। এক দেশে কি বৈপরীত্য দেখেন, নুরুকে নিয়ে ওমকে দেখতে যায়, তোমকে দেখতে যায়, আগে পিটায়, তারপরে দেখতে যায়, পুলিশ দিয়া পিটায়, আর্মি দিয়া পিটায়, আবার তাকে তদন্ত করা হবে, অমুক করা হবে, তমুক করা হবে, সেটাও বলে। এবং আরো একটি মজার ব্যাপারটা দেখেন, নুরুকে যখন পিটানো হয় অন্তত 10টি ক্যামেরায় সেটি ধারণ করা হয়েছে। সে জায়গায় জাতীয় পার্টির কোনো নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি। কিন্তু সরকার কি বলছে, জাতীয় পার্টির কর্মীদের নির্মম প্রহারে নুরু আহত অথবা নিহত। কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের 1 মাইলের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না। নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে। নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করেনি যে তারা নুরুকে পিটায়নি। আইএসপিআর সেনাবাহিনীর যে মুখপাত্র, সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কালকে প্রথম আলোতে আমি দেখেছি, তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য, উচ্ছৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না, তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুরে ফিটাইছে, আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী, জাতীয় পার্টি, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা নুরুরে পিটিয়েছে। এখন আপনি ব্যাপারটা বোঝেন, আওয়ামী লীগ মাঠে নেই, দেশে নেই, কাজে নেই, তারপরেও আওয়ামী লীগের ভয়ে ততস্থ। এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কিরাকি বসে আছে, এই কিরাকি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই, এর কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমি তো বলবো ভারতের রয়ের যেসব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়েছে। এটা শুরু, এটা শেষ নয়, এই মিছিল চলতে থাকবে। নুরুর পরে হতে পারে রাশেদ, রাশেদের পরে হইতে পারে বাসেদ, এরপরে কাশেম, এরপরে জব্বর, এরপরে খালেদ, অনেক আপনারা শুনতে পাবেন। এনসিপিও কিন্তু এই লাইনের বাইরে নয়। মনে রাখেন, এই যে শুরু, এই শুরুটা শেষ আরো অনেক পরে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। ভিপি নূরের বাবা যে বক্তব্য রেখেছেন, যে কথা বলেছেন, সেটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত, ওপিনিয়নটা অবশ্যই জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ, কি আর বলবো, বুঝে উঠতে পারতেছি না। দেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি দেখে মনে হচ্ছে না দেশ সামনে ভালো অবস্থায় থাকবে। যেরকম বিশৃঙ্খলা অবস্থা, অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে বোঝাই যাচ্ছে ভয়ানক এক বিপদ অপেক্ষা করছে। আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এমন কোনো ব্যক্তি কি নাই যে এই দেশটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে, দেশের পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণ করবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই দেশ চালাতে ব্যর্থ হয়েছে, এটি স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে। কারণ তার কথা কেউ মানছে না, কেউ শুনছে না। এত সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন, মিছিল, এত ঘটনা, এটা তো ফ্যাসিবাদের সময়ও দেখা যায়নি।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনারা কি বলতে চান। ভিপি নুরুল হক নূরের বাবার বক্তব্য শোনার পরে আপনাদের প্রতিক্রিয়াটা কি অবশ্যই জানাবেন, এবং ভিপি নূরের উপরে হওয়া হামলার এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি বলার রয়েছে, আপনারা কি বলতে চান সেটি অবশ্যই লিখে জানাবেন আমাদেরকে। আজকের মতো পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।